টার্মিনালে ত্রুটি, দেশের বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ গ্যাস সংকটে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। তিস্তা ধরলার পানি বাড়ছে, লালমনিরহাট অববাহিকায় বন্যার আশঙ্কা, দেশের কিছু অঞ্চলে পানি কমলেও সড়ক ও ফসলে ব্যাপক ক্ষতি। এবং রাজধানীতে বাড়ছে খুন ছিনতাই, এক রাতে পৃথক 2 হত্যাকাণ্ড, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারে বাড়ছে প্রাণহানি। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি সুমাইয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশে কমে গেছে গ্যাসের সরবরাহ। এতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও একেবারেই জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে দীর্ঘ সময় চুলা জ্বালিয়েও রান্না করা যাচ্ছে না। একই সঙ্গে গ্যাসের সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানবাহনের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালকরা। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, মহেশখালীর 2টি ভাসমান টার্মিনাল থেকে প্রতিদিন 100 থেকে 105 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা কমে 60 কোটি ঘনফুটের নিচে নেমেছে। ফলে পাইপলাইনে গ্যাসের চাপ কমে গেছে। দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় 35 থেকে 40% আসে আমদানি করা এলএনজি থেকে। তাই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, সিএনজি, শিল্প ও বিদ্যুৎ সব খাতেই এর প্রভাব পড়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট অববাহিকায় দ্রুত বাড়ছে তিস্তা ও ধরলা সহ প্রধান নদ নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। ইতিমধ্যে কিছু চরাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে আমন ধানের বীজতলা সহ বিভিন্ন ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি আরও বাড়তে পারে। এদিকে মৌলভীবাজারের জুড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ। জুড়ি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 95 কিলোমিটার পাকা ও গ্রামীণ সড়ক। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে। বেসন আমার সর্বপ্রথম বেসন নষ্ট হয়ে গেল, তারপরে বলান্তিন বের করলাম, সে নষ্ট হইল, পাট নষ্ট হয়েছিল, বাদাম নষ্ট হইল। আমরা সুস্থ আমরা নদীতে সুস্থ ব্যবস্থা চাই। আমরা তাই খালি পরিস্থিতি, নদীর কাজ আর হয় না। এখন আমার ভাগ্য আর কখন খুলবে। আজ যা মনে করেন 2-2.5 মাস ধরে পানি আইছে, এই পর্যন্ত মনে করেন কেউ আমরা চাইছে না। আর পানি বাড়ে কমে, আর বৃষ্টি আরো বলে সামনে বৃষ্টি আছে, বৃষ্টি যদি আইয়ে বড় ধরনের বন্যা হইতে পারে। প্রথমে ধান নিচে আমরা পানি, এখন পানি আমরা ঘর বাড়ি, ঘর দুয়ার আমরা চলা বসা প্রায় মাসখানেক ধরে আমরা পানি বন্দি আছি। আমরা সরকার থেকে কোনো বরাদ্দ পাইতেছি না, কোনো কিছু আমরা খবর তালাশও নেয় না। আমরা বাড়ির অঞ্চল জায়গার মধ্যে আজকে 2 মাস ধরে মনে হচ্ছে পানি হইতেছে, আর এই 2 মাসের ভিতরে পানি কমছেও না, বাড়তেছে। বুঝলেন, আমরা এই এলাকার মধ্যে, আমার অঞ্চলের মধ্যে কেউই এই পর্যন্ত কোনো প্রশাসনের মধ্যে কোনো মানুষ আইয়া আমরা চাইছে না, সরকারের কোনো লোক আইয়া দেখছে না। দর্শক, লালমনিরহাট থেকে নদ নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। জি সুমি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে তিস্তার গত 5 বার কিন্তু পানি বাড়ার কারণে এখানে তিস্তার যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলে কিন্তু বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে তিস্তাপাড়ের মানুষকে। আমরা যেমনটা জানিয়েছি বা আমরা যেমনটা খোঁজখবর নিয়ে দেখেছি, সেটা হচ্ছে যে উজানের থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে কিন্তু তিস্তাপাড়ের পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিম্ন অঞ্চলে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ পয়েন্টের সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদসীমার 52.15 সেন্টিমিটার, বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের বন্যা দেখা দিতে পারে।
এমন আশঙ্কা করছে নদীবর্তী এলাকার মানুষ। আর আমরা যেমন পানি উন্নয়ন বোর্ডের কাছে তথ্য নিয়ে যেমনটি জানিয়েছি, তারা জানিয়েছে টানা কয়েকদিনের যে উজানের বৃষ্টিপাত, যার কারণে কিন্তু একের পর এক বন্যা বা পানি বেড়ে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এই ছিল সর্বশেষ লালমনিরহাট থেকে। ধন্যবাদ টিটুল। দর্শক, মৌলভীবাজারের জুড়ি থেকে সাইফুল ইসলাম সুমন জানাচ্ছেন বন্যার সবশেষ খবর। আপনি জানেন যে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলায় যে বন্যা সৃষ্টি হয়েছিল তা আস্তে আস্তে কমতে শুরু করলেও জনদুর্ভোগ কিন্তু কমেনি। আমাদের সাথে কথা হয়েছে মৌলভীবাজার যে আবহাওয়া অধিদপ্তর, তারা জানিয়েছেন যে আগামী বেশ কিছুদিন যাবত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে জুরি নদী, ধলাই নদী এবং মনু নদীর যে ভাঙ্গন, সেগুলো রক্ষায় তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এবং মৌলভীবাজার এলজিইডি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ৭০ কোটি টাকার মতো গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা চাহিদা পাঠিয়েছেন এবং বন্যা কমার সাথে সাথে তারা এগুলা কাজ করবেন। আমাদের সাথে কথা হয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে এই বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। তবে পানিবন্দী অনেক গ্রামেই আমরা ঘুরে দেখেছি যে পানিবন্দী মানুষ ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা এবং কেউ তাদের খোঁজখবর রাখেনি। শুধুমাত্র বিজিবি এখানে খাদ্য সামগ্রী বিতরণ, ওষুধ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। এই ছিল মৌলভীবাজার থেকে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমি আপনাকে। সুমন, ধন্যবাদ আপনাকে। দেশের টেক্সটাইল ও বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে গঠিত এই কমিটি গ্যাস, বিদ্যুৎ সংকট, আর্থিক সমস্যা এবং বন্ধ ও অর্ধবন্ধ কারখানা চালুর বিষয়ে কাজ করবে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই এর স্থায়ী সমাধান করতে পারেনি। সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া হলে সমস্যাগুলো সমাধানে আনুমানিক ১.৫ বছর লাগতে পারে। এই সময় সরকারকে দেওয়ার কথাও জানিয়েছেন উদ্যোক্তারা। বন্ধ ও অর্ধবন্ধ কারখানাগুলো দ্রুত চালু করা গেলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করছে বস্ত্র খাতের উদ্যোক্তারা। তবে এই খাতকে পুনরুজ্জীবিত করতে প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের ডাম্পিং ঠেকাতেও সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন তারা। রাজধানী ঢাকায় বাড়ছে খুন, ছিনতাই ও নানা চাঞ্চল্যকর অপরাধ। এক রাতেই পৃথক দুটি হত্যাকাণ্ডে নতুন করে নগর জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট নামে ২৮ বছরের এক যুবক নিহত হয়েছেন। রাত ২টার দিকে ভাগলপুর লেনের একটি বাসার সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর 5:45টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন থাকলেও কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই রাতে সবুজবাগের রাজারবাগ বাজার এলাকায় ইব্রাহিম পলাশ নামে ৩৬ বছর বয়সী এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ধারালো অস্ত্রের হামলায় তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরেই রাজধানীতে প্রায় শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনের পূর্বশত্রুতা, রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির মতো কারণ উঠে আসছে। বঙ্গোপসাগরের বাংলাদেশের বিশাল জলসীমায় সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। চোরাচালান, মানব পাচার ও জলসীমায় অবৈধ মাছ আহরণ ঠেকাতে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হবে। অক্টোবরের মধ্যে এই যাচাই শেষ করার লক্ষ্য রয়েছে। এতে স্যাটেলাইটটির বাণিজ্যিক সম্ভাবনা, আর্থসামাজিক প্রভাব এবং বাস্তবায়ন ব্যয় বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর স্যাটেলাইট নির্মাণে নিয়োগ দেওয়া হবে উপযুক্ত ভেন্ডর বা
নির্মাতা প্রতিষ্ঠানকে। বিএসসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের সিদ্ধান্ত এই বছর নেওয়া গেলে ন্যূনতম 18 মাসের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠানো সম্ভব হতে পারে। সব প্রক্রিয়া শেষ করে 2028 সালের মাঝামাঝি ম্যারিটাইম স্যাটেলাইট উৎক্ষেপণের আশা করছে সরকার। আইন প্রণয়ন ও সংসদীয় স্থায়ী কমিটি গঠনে বিধি ও প্রচলিত চর্চা লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবির দাবি, সংখ্যাগরিষ্ঠতার জেরে ক্ষমতার একচ্ছত্র ব্যবহারের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদে কোনো বিল সম্পূরক কর্মসূচির মাধ্যমে উত্থাপন করার পর তড়িঘড়ি করে পাশ করা হয়েছে। এমনকি যথাযথ যাচাই বাছাই ও আলোচনা ছাড়াই বিল পাশের অভিযোগও তুলেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের দাবি, ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো, বাছাই কমিটিতে প্রেরণ বা জনমত যাচাইয়ের সুযোগ না দিয়েই পাশ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ও পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূরক কার্যসূচির মাধ্যমে উত্থাপনের অভিযোগও করেছে টিআইবি। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে স্বার্থের সংঘাত রয়েছে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তির সমালোচনা করেছে সংস্থাটি। টিআইবির মতে, এতে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংসদীয় কমিটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে। দিনাজপুর শহর জুড়ে গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। তবে অভিযোগ রয়েছে, পৌরসভা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত নির্মাণ বিধি যথাযথভাবে অনুসরণ না করেই চলছে এইসব ভবনের নির্মাণ কাজ। এতে একদিকে দেখা দিচ্ছে জনদুর্ভোগ, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দিনাজপুর থেকে প্রতিনিধি মোহাম্মদ নাজমুল ইসলাম নয়নের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুর পৌরসভা ও উপশহর এলাকা জুড়ে নির্মিত হচ্ছে অসংখ্য বহুতল ভবন। তবে অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না বিল্ডিং কোড, নির্ধারিত দূরত্ব বজায় রাখা এবং বাধ্যতামূলক গাড়ি পার্কিংয়ের নিয়ম। কোথাও সড়কের একেবারে গা ঘেঁষে ভবন নির্মাণ করায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ, বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, নিয়ম বহির্ভূত নির্মাণ কাজের বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নির্মাণ কাজ বন্ধেও অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে আদালতের নির্দেশনাও। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর কিছু কর্মকর্তা মাঠ পর্যায়ে তদারকি না করে দায়িত্ব শেষ করেছেন কেবল কাগজপত্রের মাধ্যমেই। কিছু মানুষের অসচেতনতার কারণে এই যে পৌরসভা বলেন, হাউজিং বলেন, এদের কিছু কর্মচারী আছেন যারা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন দেখা যাচ্ছে 5 ফিট রাস্তা, সেখানে 5 তলার অনুমোদন অনেকে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে পৌরসভার যে রোল প্লে করা দরকার, পৌরসভার কর্মকর্তারা সেই রোলটি তারা শো করে না, যেই কারণে দিনাজপুরের যারা বিল্ডিং বা ইমারত নির্মাণ করছেন তারা নিয়ম বহির্ভূতভাবে, নীতি বহির্ভূতভাবে সেগুলো নির্মাণ করছেন। দিনাজপুর পৌরসভা এমন একটি পর্যায়ে গিয়েছে যে বিভিন্নভাবে প্ল্যান দিচ্ছে এবং বহুতল ভবনে প্ল্যান দিচ্ছে, কিন্তু সেই প্ল্যানগুলি সঠিকভাবে বাড়িঘর, বহুতল ভবন নির্মাণ হচ্ছে কিনা তা দেখভাল করার কোনো খোঁজ খবর দিনাজপুর পৌরসভা বা প্রকৌশল বিভাগ রাখছে না। তার লোক যদি মারা যায় তাহলে এই রাস্তা দিয়ে লাশটা তো যাচ্ছে না, এবং 5 তলা ভবন বানাইছে 3-4টা। পৌরসভা এগুলা কোনো নিয়ম না মানতেছে না। আমাদের এই যানজট সৃষ্টি হচ্ছে, এইসব পৌরসভাকে দেখানো উচিত। নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের কারণে বিপাকে ফায়ার সার্ভিসও। অগ্নিকাণ্ড কিংবা জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় পড়তে হচ্ছে নানা প্রতিবন্ধকতার মুখে। নির্দিষ্ট পরিমাপ রেখেই বিল্ডিংগুলো করতে হয়। যেমন পৌরসভার জন্য এক ধরনের নিয়ম আছে, সিটি কর্পোরেশনের এক ধরনের আইন আছে, ফায়ার সার্ভিসের আইন আছে। এই অনেকেই সমস্ত আইনগুলো উপেক্ষা করে তারা বিল্ডিং স্থাপন করেন। যদি ন্যারো রাস্তায় বিল্ডিং স্থাপন করেন, 4 তলা 5 তলা বিল্ডিং, সেখানে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে অনেক কষ্ট হয়। দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলীও স্বীকার করেছেন, অভিযোগ পাওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া সীমাবদ্ধ থাকে কেবল নোটিশ ও চিঠি দেওয়ার মধ্যেই। জনবল সংকটের কারণে অনেক সময় সীমাবদ্ধতা তৈরি হয় আইনি ব্যবস্থা গ্রহণে। যে শর্ত অনুযায়ী বিল্ডিংটা অনুমোদন দেওয়া হয়, যে বিল্ডিং বানায় সে কিন্তু আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে। আর দিনাজপুর শহরে
আসলে অনেকটা হলো মেন পাওয়ারের অভাবে মনিটরিং করা কঠিন। স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিত ও নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ অব্যাহত থাকলে ভবিষ্যতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই পরিকল্পিত নগরায়ন ও জননিরাপত্তা নিশ্চিতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আবনাম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ছাত্রদলের বর্তমান অবস্থান একদিনই তৈরি হয়নি, বরং গত 17 বছর লড়াই সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে সংগঠনটির আজকের অবস্থানে এসেছে। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে অর্জনের পরও বাংলাদেশ বিনির্মাণ ও সাধারণ মানুষের সেবায় কিভাবে কাজ করতে হয় সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কাজ করে যাচ্ছে। আজ সকালে রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি শাখা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইচটির অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মুজিবুদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ আইএইচটি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেই ওই সময় ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের শহীদ হতে হয়েছে, আত্মহত্যা দিয়েছে, আহত হয়েছে, এখনো হাজার হাজার নেতা কর্মীরা বন্ধুত্ব বরণ করছে। আজকে ছাত্র দলের এই অবস্থান একদিনে তৈরি হয়নি। আজকে ছাত্র দল একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। তারা বুঝতে পেরেছে আগে আন্দোলন করেছি, পরিবর্তন হয়েছে দেশে, এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণের খেদমত করার জন্য। সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এই পর্যন্ত 4 মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে 797 শিশুর। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছে 32 শিশু। বিভাগটিতে এ পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 8199 জন। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় নতুন করে 48 জন সন্দেহজনক হাম রোগে শনাক্ত হয়েছে। একই সময়ে 44 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষায় আরও 22 জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে খুলনা বিভাগে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 54 জন। এ নিয়ে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1572 জনে। এর মধ্যে 1360 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 181 জন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, প্রতিটি নাগরিকের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু মুক্ত, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং মশাবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় তিনি এইসব কথা বলেন। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। আগামী শনিবার প্রত্যেকটা বাসা, সরকারি বেসরকারি, আমার নিজস্ব ভবন, সবাই সেটা ক্লিন করতে হবে, সবার ছাদ পরিষ্কার করতে হবে, আঙিনা ক্লিন করতে হবে। এবং উনি যে কথাটি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার প্রথম থেকে এভরি স্যাটারডে আমরা আমাদের আঙিনা ক্লিন করি, আমাদের ছাদ ক্লিন করি। এটা যদি আমরা করতে পারি তাহলে পূর্ণাঙ্গ রূপে আমরা একটি শহরকে, আমরা একটি জেলাকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ রাখতে পারবো। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশের বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ গ্যাস সংকটে জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। তিস্তা ধরলার পানি বাড়ছে, লালমনিরহাট অববাহিকায় বন্যার আশঙ্কা, দেশের কিছু অঞ্চলে পানি কমলেও সড়ক ও ফসলে ব্যাপক ক্ষতি। রাজধানীতে বাড়ছে খুন, ছিনতাই, এক রাতে পৃথক 2 হত্যাকাণ্ড, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারে বাড়ছে প্রাণহানি।
স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি লঙ্ঘন, ক্ষমতার একচ্ছত্র অপব্যবহারের অভিযোগ টিআইবির, কমিটি পুনর্গঠন ও নতুন আইন প্রণয়নের দাবি। এবং দিনাজপুরে নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, বাড়ছে জনদুর্ভোগ, প্রশ্ন উঠছে নির্মাণ বিধি বাস্তবায়ন নিয়েও। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channels news এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।